আমরা আজকে পর্যায় সারণীটা পড়ছি। পর্যায় সারণী খুব মনোযোগ সঙ্গে পড়াগুলো সম্ভব। বর্তমানে প্রাকৃতিক এবং গবেষণাগারে তৈরি করা মৌলের সংখ্যা 118টি। বর্তমানে 118টি মৌল আবিষ্কার আছে। 118টি মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা আলাদা করে মনে রাখা খুব কষ্টকর ব্যাপার। 118টি মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম মনে রাখা খুব কঠিন ব্যাপার। এবার 118টি মৌল, এরকম ব্যাপারটা মনে করো, একটা ক্লাসে 118টা ছেলে আছে। 118 ছেলের মেরিট সবার একরকম নয়, কিন্তু এমন কতগুলো ছেলে আছে যারা মোটামুটি একরকম, অনেকটা মিল আছে, তাদের মেধার মিল আছে। যারা অঙ্ক পরীক্ষা দিতে গেলেই মানে অঙ্ক যে বইয়ের অঙ্কই মনে করো আছে, তাদের একটুখানি সূত্রগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিলেই নিজেরা পরপর বইয়ের অঙ্ক করে, কোনো মাস্টারের সাহায্য লাগে না। এই সংখ্যাটা মানে নন্দলালের যদি চিন্তা করি, হয়তো একজন কি দুজন আছে, বেশ। আবার আরেকটা প্রকার স্টুডেন্ট আছে যাদের একবার করে একটুখানি করে দিলে পরেই ও মনে রেখে দেবে। এই সংখ্যাটা হয়তো ওই 118টা স্টুডেন্ট যদি নন্দলালে থাকে, তার একজন হলো যারা নিজেরা অঙ্ক করতে পারে, বা দুজন নিজেরা করতে পারে, বাকি 4-5 জন বা 10 জন পাওয়া যাবে যাদের সামান্য অল্প করে দিলে পরে বাকিটা করে নিতে পারবে। আবার একটা ক্যাটাগরি আছে যাদের একবার ভালো করে বুঝিয়ে করে দিলে পরে ওরা নিজেরা প্র্যাকটিস করে আবার, এটা হয়তো 15 জন স্টুডেন্ট পাওয়া যাবে। তার মানে এইরকম মেরিটের স্টুডেন্টগুলো যদি আলাদা আলাদা করে নিয়ে পড়ানো হয়, তাহলে পরে কি সুবিধাটা কি হবে, মানে যাদের একই রকম মেধা প্রায় রয়েছে তারা যদি এক জায়গায় থাকে, তাদেরকে বিভিন্ন রকম ক্যাটাগরি অনুসারে বিভিন্ন রকমভাবে পড়ানো যাবে। যারা অ্যাডভান্স আছে তারা শুধু বইয়ের অঙ্কের বাইরেও আরো অন্য প্রবলেম দিলে তাদেরকে করিয়ে নেওয়া যাবে। আবার একটা স্টুডেন্ট আছে এরা মানে দুটো শব্দই মনে রাখতে পারে না, তাদেরকে বারবার পড়িয়ে তখন এগোতে হবে। এরকম ব্যাপারটা আছে যে 118টা মৌল আছে, সে 118টা মৌলের মধ্যে অনেক মৌলেরই ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল আছে। যেমন ধরো আমি বলছি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই যে মৌলগুলো আছে এদের মিল আছে। কিরকম মিল আছে? যেমন লিথিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, সোডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, পটাশিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, রুবিডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। রুবিডিয়াম আবার কি আছে? এই লিথিয়ামের যোজ্যতা, লিথিয়ামের যদি যোজ্যতা দেখা যায়, যোজ্যতা 1, সোডিয়ামের যোজ্যতা 1, পটাশিয়ামের যোজ্যতা 1, রুবিডিয়ামের যোজ্যতা 1। মানে এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা কি করবে, মানে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কোন মৌলের একটি পরমাণু যে কয়টি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয় তাকে তার যোজ্যতা বলে। কোন মৌলের একটি পরমাণু যে কয়টি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয় তাকে তার যোজ্যতা। যেমন লিথিয়ামের সঙ্গে যদি ক্লোরিনের দেখা পাওয়া যায়, এই লিথিয়াম ক্লোরাইড তৈরি হবে। এটা দুই দিয়ে তো ব্যালেন্স হয়ে যাবে। এখানে কি হলো, একটা লিথিয়াম পরমাণু একটা ক্লোরিন পরমাণু মিলে লিথিয়াম ক্লোরাইড হলো, লিথিয়াম ক্লোরাইড LiCl। আবার সোডিয়ামের ক্ষেত্রে একই হবে, সোডিয়ামের সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়া করা হয় সোডিয়াম ক্লোরাইড, ব্যালেন্স করার জন্য কিন্তু দুই দিয়ে দাও। এখানে আসলে কি হলো, সোডিয়াম প্লাস ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের একটি পরমাণু ক্লোরিনের একটি পরমাণুর সঙ্গে যুক্ত হলো। আবার পটাশিয়াম যদি হতো, পটাশিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া করলে পটাশিয়াম ক্লোরাইড হতো। এখানে ব্যালেন্স করার জন্য এখানে দুই দিতে হবে, অর্থাৎ পটাশিয়াম প্লাস ক্লোরিন মিলে পটাশিয়াম ক্লোরাইড। এখানে তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরা কি করে,
এই ক্লোরিনের সঙ্গে সবাই একই রকম আচরণ করে। ক্লোরিনের সঙ্গে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরা কি করছে? একই রকম বিক্রিয়া করছে না? একই রকম বিক্রিয়া করে। তাহলে যদি আমরা কি করতে পারি, বিজ্ঞানীরা এটাই লক্ষ্য করলো, বিজ্ঞানীরা দেখলেন যদি একই রাসায়নিক ধর্ম প্রকাশ করে এই রকম মৌলগুলোকে যদি একটা উলম্ব স্তম্ভে স্থান দেওয়া যায়, একই প্রকার রাসায়নিক ধর্ম দেখায় এমন মৌলগুলোকে যদি একটা উলম্ব স্তম্ভে স্থান দেওয়া যায়, তাহলে অধ্যয়নের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। সমধর্মী মৌলগুলোকে যদি একটা উলম্ব স্তম্ভে স্থান দেওয়া যায়, তাহলে মৌলগুলোর ধর্ম অধ্যয়ন অনেক সহজ হবে। তাই তো হচ্ছে। যদি আমি লিথিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কি হবে সেটা যদি তোমাকে জানানো যায়, তাহলে তুমি সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া কি হবে আলাদা করে আর বলতে হবে না, বুঝতে পেরে যাবে। লিথিয়ামের বাইরের কক্ষে যদি একটা ইলেকট্রন থাকে, তাহলে সোডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন, পটাশিয়ামের বাইরে একটা, রুবিডিয়ামের বাইরে একটা ইলেকট্রন। এর যদি লিথিয়ামের যোজ্যতা 1 মুখস্থ করানো যায়, তাহলে বাকিগুলোর যোজ্যতা সবার 1 হবে। এদিকে পড়ায় মনটা দে, আর যেগুলো পড়ানো হচ্ছে খাতায় নোটস করা আছে তো ভালো। তাহলে এই যে মিলটা দেখে বিজ্ঞানীরা কি করলেন, সমধর্মী মৌলগুলোকে একটা সজ্জায় সাজানোর চেষ্টা করলেন। সমধর্মী মৌলগুলোকে একটা জায়গায় আবদ্ধ করার চেষ্টা করলেন। যদি সমধর্মী মৌলগুলোকে এক জায়গায় রাখা যায়, তাহলে একটা ঘরের মধ্যে যদি 10টা মৌল থাকে, তাহলে একটা মৌল ধর্ম মুখস্থ করালে বাকি আর 9টা আলাদা করে মুখস্থ করাতে হবে না। এই চেষ্টাটা বিজ্ঞানীরা প্রথম শুরু করলেন। প্রথমে এগিয়েছিল ডোবেনিয়ার কি করলেন, তিনি ত্রয়ী সূত্র দিলেন। ডোবেনিয়ার ত্রয়ী সূত্র দিয়েছিল। ত্রয়ী সূত্রটা কি ছিল, যে ভৌত ও রাসায়নিক ধর্মে মিল আছে, রাসায়নিক ধর্মে মিল আছে, এরূপ তিনটি মৌলের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের প্রায় সমান। এই কথাটা কে বললো? ডোবেনিয়ার। ভৌত ও রাসায়নিক ধর্মে মিল আছে এরূপ তিনটি মৌলের মধ্যে হবে। এইরূপ তিনটি মৌলের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান। ব্যাপারটা বুঝে নাও, পরে লিখবে। রাসায়নিক ধর্মে মিল আছে এমন তিনটি মৌলের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান। তাকাও, এখানে মৌল লিখছি, এখানে পারমাণবিক গুরুত্ব লিখছি। পারমাণবিক গুরুত্ব লিথিয়াম পারমাণবিক গুরুত্ব 7, সোডিয়াম পারমাণবিক গুরুত্ব 23, পটাশিয়াম পারমাণবিক গুরুত্ব 39। দেখো তো, এই যে মাঝের মৌল মানে সোডিয়াম,
এটা কি হচ্ছে, এই সোডিয়াম সমান 7+39/2 হচ্ছে কিনা। মাঝের মৌলটি পারমাণবিক গুরুত্ব এই অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্ব গড় হচ্ছে কিনা। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত, 39 এর সাথে 46, 46 কে 2 দিয়ে ভাগ করলে কত, 23। ঠিকই আছে। আবার দেখো মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান। আবার দেখো এদিকে ফ্লোরিন মৌলের নাম লিখছি, মৌল তোমার পারমাণবিক গুরুত্ব, মৌল এবং পারমাণবিক গুরুত্ব। ক্যালসিয়াম স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম মৌলের নাম ক্যালসিয়াম, পারমাণবিক গুরুত্ব 40। স্ট্রনসিয়াম এসআর পারমাণবিক গুরুত্ব 137। এটা বেরিয়াম পারমাণবিক গুরুত্ব স্ট্রনসিয়াম 88 হবে, সরি স্ট্রনসিয়ামের 88 আর এটা হচ্ছে 137। বেরিয়ামের পারমাণবিক গুরুত্ব, এটা বেরিয়াম এর পারমাণবিক গুরুত্ব 137। স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম দন্ত 6টা রফলা দন্ত স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়ামের পারমাণবিক গুরুত্ব 88। দেখো তো এই দুটোর গড়ের হচ্ছে কিনা, 40 + 137, তাকে 2 দিয়ে ভাগ করো, 40 + 37/2, এটা আসলে কত হচ্ছে 177 না, 177/2, 177 8 × 16, 8 × 16 85.5, আর এখানে 88 ছিল, প্রায় কাছাকাছি। এদের রাসায়নিক মিল আছে, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম, এদের রাসায়নিক ধর্মের মিল আছে। এদের প্রত্যেকের যোজ্যতা 2, প্রত্যেকের বাইরের কক্ষে 2টো করে ইলেকট্রন আছে। তাহলে ড্রোবেনিয়ারের এই ত্রয়ী সূত্র, ত্রয়ী মানে 3, ত্রয়ী মানে, তাহলে তার সঙ্গে মিলছে না কথা বলো। ভৌত ও রাসায়নিক ধর্মের মিল আছে এইরূপ 3টি মৌলের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান। এটুকু নিজে মাথায় ঢুকেছে বলে দাবি হবে। কিন্তু এই ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র এরকম 4টা পেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল, 4টা পেয়ার, এরকম আমরা 2টো পেয়ার দেখালাম, আরো 2টোর ক্ষেত্রে হয়েছিল, বাকি হয়নি। 118টা মৌল আছে, যদিও সেই সময় 118টা মৌল আবিষ্কার হয়নি, এটা কথা হচ্ছে 1860 সালে কথা বলা হচ্ছে। তখন তুই ছোট ছিলি, বাপ ঠাকুরদা কেউ ছিল না। আচ্ছা, তাহলে ডোবেনিয়ারের ত্রয়ী সূত্রটা অল্প কয়েকটা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হলো, বেশিরভাগ ক্ষেত্রে হয়নি, যার ফলে ডোবেনিয়ারের ত্রয়ী সূত্রটা বাদ হয়ে যায়। ডোবেনিয়ারের পরে তোমার যে আসে নিউল্যান্ড, নিউল্যান্ড 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 অষ্টক সূত্র দিলেন। নিউল্যান্ডের অষ্টক সূত্র, অষ্টক সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র। অষ্টক সূত্রটা কি? নিউল্যান্ড বললেন রাসায়নিক ধর্মে মিল আছে, রাসায়নিক না, রাসায়নিক ধর্ম না, মৌলগুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, মৌলগুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে অষ্টম মৌলে সমধর্মী মৌলের
পুনরাবৃত্ত হয়, পুনরাবৃত্ত হয়। কথাটা বুঝবো, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে অষ্টম মৌলে সমধর্মী মৌলের, সমধর্মী মানে একই রকম ধর্মযুক্ত মৌলের আসবে। এদিকে তাকাবে, আপনি লিখবে না। এখানে হাইড্রোজেন এর পারমাণবিক গুরুত্ব 1, বেরিলিয়াম পারমাণবিক গুরুত্ব 7, বোরন পারমাণবিক গুরুত্ব 10.8, কার্বন পারমাণবিক গুরুত্ব 12, নাইট্রোজেন পারমাণবিক গুরুত্ব 14, অক্সিজেন পারমাণবিক গুরুত্ব 16, ফ্লোরিন পারমাণবিক গুরুত্ব 19। এটাকে মুখস্থ করো। হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1, বেরিলিয়াম পারমাণবিক গুরুত্ব 7, বেরিলিয়াম বেরিলিয়াম লিয়াম, এ বি মানে বোরন, বোরন, সি মানে কার্বন, এন নাইট্রোজেন, ও অক্সিজেন, এফ ফ্লোরিন। মুখস্থ হয়ে গেছে? চেষ্টা করো। হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1, লিথিয়াম 7, বেরিলিয়াম 9, বেরিলিয়াম ভুল হয়েছে এখানে, 9। হাইড্রোজেন লিথিয়াম, ভুল করেছি আমি, এখানে ভুল করেছি, এটা হবে লিথিয়াম, ভুল করা আছে। এটা হাইড্রোজেনের পরে লিথিয়াম হবে, লিথিয়াম 7, আর বেরিলিয়াম হচ্ছে 9, বেরিলিয়াম বি হবে, বেরিলিয়াম বি, বিটা 9। এবার ঠিক আছে, হাইড্রোজেন 1, লিথিয়াম 7, বেরিলিয়াম 9, বোরন 10.8, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 19। এরপরে छोटे लल्ली वाले वस्तु तो नहीं खाना নিউল্যান্ড এখানে ফ্লোরিনটাকে এখানে দিয়েছে, এখানে ফ্লোরিন, ফ্লোরিন 19, ফ্লোরিন 19, ঠিক আছে, ফ্লোরিনটা এখানে দাও। এবার সোডিয়াম, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27, অ্যালুমিনিয়ামের পারমাণবিক গুরুত্ব 27, সিলিকন, সিলিকন 28, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, ক্যালসিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40। ওগুলা এখনো আসবে না, দেরি আছে। হিলিয়াম নিয়ম পরে আসবে, যেটা করা আছে ঠিক করা আছে। আমি নিউল্যান্ডের অষ্টক সূত্র কথা বলছি। নিউল্যান্ডের অষ্টক সূত্র কি? মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে অষ্টম মৌলে সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হবে। দেখো, আমি যদি এই লিথিয়াম থেকে শুরু করি, এখান থেকে 8 নম্বর মৌল দেখো তো কোথায় আছে। 8 নম্বর মৌল 1 2 3 4 5 6 7, এই 8 নম্বর। 8 নম্বরের সঙ্গে লিথিয়ামের মিল আছে, ধর্মের মিল আছে। আচ্ছা, যদি আমি বেরিলিয়াম থেকে চিন্তা করতাম, বেরিলিয়াম থেকে 8 নম্বর মৌল দেখো, বেরিলিয়াম থেকে 8 নম্বর মৌল 1 2 3 4 5 6 7 8, এই এটা। এই বেরিলিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের রাসায়নিক ধর্ম মিল আছে। যদি আমি এই ফ্লোরিন থেকে ধরি, ফ্লোরিন তাকাবে, এই ফ্লোরিন থেকে ধরি, 8 নম্বরে চলে যাও, 1 2 3 4 5 6 7, এই 8। এই ফ্লোরিনের সঙ্গে ক্লোরিনের রাসায়নিক ধর্ম মিল আছে।
কিরকম মিল আছে? যদি এই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে রাসায়নিক ধর্ম চিন্তা করি, ফ্লোরিনের যোজ্যতা 1, ক্লোরিনের যোজ্যতা 1। ফ্লোরিনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, 7টা আছে। এখানেও এর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে। ফ্লোরিনের একটা অণু 2টি করে পরমাণু দ্বারা গঠিত, ক্লোরিনের একটা অণু 2টি করে পরমাণু দ্বারা গঠিত। এটা মিল আছে। এরা একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, F মাইনাস আয়ন। একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে, এও ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যায়। মিল আছে। তাহলে নিউল্যান্ডের যে অষ্টক সূত্রটা এই ক্যালসিয়াম পর্যন্ত মৌলের ক্ষেত্রে ঠিকই ছিল, কিন্তু মৌল তো আর ক্যালসিয়াম পর্যন্ত না। এখানে কটা মৌল আছে? এখানে মোট 1 2 3 4 5 6 7 7 14 15 16 17টা। এই 17টা মৌল, কিন্তু মৌল তো 100 না। ঠিক আছে, মৌল তো রয়েছে 118টা। 118টা মৌল, এখানে 17টা মৌল পর্যন্ত এই অষ্টক সূত্রটা প্রযোজ্য হলো। ঠিক আছে, তারপরে মৌলগুলোর ক্ষেত্রে আর অষ্টক সূত্র প্রযোজ্য হয়নি। এই অবস্থায় এরপরে এগিয়ে এলেন কে? তোমার মেন্ডেলিফের পর্যায় সূত্র নিয়ে এলেন। মেন্ডেলিফের পর্যায় সূত্র নিয়ে আসার ফলে নিউল্যান্ড যেখানে ফেল করে গেছিল সেই জায়গাটাকে ফিল আপ করা সম্ভব হয়েছে। তো নিউল্যান্ডের অষ্টক সূত্রতে কি হলো? ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হলো। অষ্টম মৌলে সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হয়েছে। ঠিক আছে, এখানে যে উলম্ব স্তরে যে মৌলগুলো আছে তার মধ্যে সব রাসায়নিক ধর্ম মিল আছে। এই যে এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের রাসায়নিক ধর্ম মিল আছে। কিরকম মিল? প্রত্যেকের বাইরের কক্ষে 2টো করে ইলেকট্রন আছে, প্রত্যেকের যোজ্যতা 2। আর এরা প্রত্যেকে হচ্ছে কি তোমার ক্ষারীয় মৃত্তিকা মৌল। অষ্টক সূত্র যেখানে ফেল করে গেছে তখন বিজ্ঞানী মেন্ডেলিফ তার বিখ্যাত পর্যায় সূত্র নিয়ে, মেন্ডেলিফের পর্যায় সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কি আছে? মেন্ডেলিফের পর্যায় সূত্র মৌলগুলোকে পারমাণবিক ঘনত্ব অনুসারে সাজালে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে একটি নির্দিষ্ট পর্যায়ের পর সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হয়। মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে একটি নির্দিষ্ট পর্যায়ের পর সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হয়। তাহলে নিউল্যান্ডের সঙ্গে এর তফাৎটা কোথায় হলো? নিউল্যান্ড বলেছিলেন অষ্টম মৌলে সমধর্মী মৌলের পুনরাবৃত্ত হবে। অষ্টম মৌলে সমধর্মী, এখানে কি অষ্টম মৌল কথাটা বললো? নির্দিষ্ট পর্যায়ের পর, সেটা অষ্টম মৌল হতে পারে, দশম মৌল হতে পারে, তৃতীয় মৌল হতে পারে। ঠিক আছে,
নিউল্যান্ডের সঙ্গে এর তফাৎটা কি হলো? নিউল্যান্ড অষ্টম মৌল কথাটা গুরুত্ব দিয়েছিল, 8 নম্বর মৌলটা, 8 নম্বর মৌলে একই রকম ধর্মযুক্ত মৌল ফিরে আসবে। এখানে উনি অষ্টম কথাটা বললেন না, নির্দিষ্ট পর্যায়ের পরে। সেই পর্যায়টা কখন? অষ্টম হতে পারে, দশম হতে পারে, হ্যাঁ, অষ্টাদশ হতে পারে, তৃতীয় হতে পারে, বিভিন্ন রকম হবে। মেন্ডেলিভ তিনি এই পর্যায় সূত্র অনুসারে মৌলগুলোকে সাজিয়ে একটা তালিকা তৈরি করেছিলেন, যে তালিকাটার নাম হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। মেন্ডেলিভ মৌলগুলোকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে একটা তালিকা তৈরি করেছেন, যে তালিকাটার নাম মেন্ডেলিভের পর্যায় সারণী। মেন্ডেলিভ যখন এই পর্যায় সারণী তৈরি করেছিল, সেই সময় 63টি মৌল আবিষ্কার ছিল। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করে, সেই সময় 63টি মৌল বিজ্ঞানীদের জানা ছিল। নিষ্ক্রিয় মৌল সম্পর্কে কোনো ধারণা ছিল না। নিষ্ক্রিয় মৌল সম্পর্কে ধারণা ছিল না। নিষ্ক্রিয় মৌল সম্পর্কে মেন্ডেলিভের কোনো ধারণা ছিল না। তাহলে মেন্ডেলিভের সময় 63টা মৌল আবিষ্কার ছিল, বিজ্ঞানীরা জানতেন। নিষ্ক্রিয় মৌল সম্পর্কে তাদের ধারণা ছিল না। মেন্ডেলিভ তার যে পর্যায় সারণী তৈরি করেছিলেন, সেই পর্যায় সারণী মেন্ডেলিভের মূল পর্যায় সারণীতে মেন্ডেলিভের মূল পর্যায় সারণীতে 7টি পর্যায় ছিল, 7টি পর্যায়, আর তোমার 8টি শ্রেণী ছিল।